বন্ধুরা, 26,000 চাকরি মাফির মামলায় সময় যত এগোচ্ছে সোমবারের দিকে তত কিন্তু উৎকণ্ঠার পারদ চড়ছে চরচর করে। বন্ধুরা, টেন্ডার অবৈধ, তবুও কেন বৈধ অবৈধ তালিকা চাইলেন বিচারপতি? হ্যাঁ বন্ধুরা, শুনানির শুরুতেই প্রধান বিচারপতি বলেছিলেন টেন্ডার অবৈধ, টোটাল অ্যাবসলিউট ফ্রড। তো এই কথা তিনি যখন বললেন তখন পুরো প্যানেলটাকেই পুনরায় বাতিল করলেন না কেন? তিনি কিন্তু বৈধ অবৈধের তালিকা চাইলেন। কার কাছে? না, এসএসসির কাছে। বললেন আপনারা কি আলাদা করতে পারবেন বৈধ এবং অবৈধ? এই কথাটার মধ্যে কিন্তু বন্ধুরা অনেক কিছু লুকিয়ে আছে। যদি টেন্ডার অবৈধই হয় তাহলে আর বৈধ অবৈধ তালিকা বলে কিছু থাকলো না। বৈধ অবৈধ তালিকা তিনি যখন জানতে চাইলেন তাহলে কি টেন্ডার বৈধ? তো বন্ধুরা, সময় কিন্তু আর বেশি নেই, 24 ঘন্টা। 24 ঘন্টা সময়ের মধ্যেই সুপ্রিম কোর্টে আবার উঠতে চলেছে বহু আলোচিত, বহু চর্চিত আমাদের এই রায়, যার দিকে তাকিয়ে আছে লক্ষ লক্ষ ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী এবং সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষক ও তার পরিবারের লোকজন। বন্ধুরা, সুপ্রিম কোর্টের এই রায়ের দিকে যেমন তাকিয়ে রয়েছে আপামর পশ্চিমবঙ্গবাসী, ঠিক তেমনি এই সময়ে আসরে কিন্তু আসলেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি বললেন কি? তিনি নির্বাচনী জনসভা থেকে বললেন লিগ্যাল সেল গঠন করার কথা। শুধু লিগ্যাল সেল গঠন করার কথা বলেই তিনি ক্ষান্ত হননি, তিনি বলেছেন লিগ্যাল সেল গঠন করতে হবে। শুধু তাই নয়, লিগ্যাল যে অভিযোগগুলো আছে সেগুলোর জন্য আলাদা করে চিন্তাভাবনা করতে হবে। তো বন্ধুরা, এটা বিজেপির তরফ থেকে, প্রধানমন্ত্রীর তরফ থেকে একটা বিশেষ উদ্যোগ, যা কিন্তু যথেষ্ট তাৎপর্য বহন করছে বর্তমান পরিস্থিতিতে, যাতে চাকুরিহারা শিক্ষকরা হতাশ না হন। এদিকে গত সোমবারের রায় নিয়ে বিশ্লেষণ করতে বসে বিভিন্ন মাধ্যম যেরকম বলছেন যে প্রধান বিচারপতির শারীরিক ভাষা কিন্তু আক্রমণাত্মক ছিল না, বরং তিনি বিষয়টাকে বোঝবার চেষ্টা করেছেন, তিনি আন্দাজ করবার চেষ্টা করেছেন। তিনি রিপোর্ট পড়লেন, হাইকোর্টের যে রায় ছিল সেই রায় তিনি পড়ে শুনলেন এবং তিনি বোঝার চেষ্টা করলেন যে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে এবং সেই পয়েন্টগুলো তিনি উল্লেখ করলেন না, শুধু তিনি বললেন আপনারা কি করে এটাকে প্রমাণ করবেন যে বৈধ এবং অবৈধ তারা আলাদা, তাদেরকে কি আলাদা করা যাবে? যদি আলাদা করা যায়, তিনি রাজ্যের উদাহরণ টানলেন। একটি রাজ্যে আলাদা করা গেছিল এবং একটি রাজ্যে আলাদা করা যায়নি। যেখানে আলাদা করা গেছিল সেক্ষেত্রে কিন্তু চাকরি বেঁচে গেছে, আর যেখানে আলাদা করা যায়নি সেক্ষেত্রে কিন্তু চাকরি বাঁচেনি। বন্ধুরা, এদিকে চাকুরিহারারা, করুণাময়ী যে ফ্লাইওভার রয়েছে তার নিচে লক্ষ লক্ষ চাকুরিজীবী, চাকুরিহারা যারা হারিয়েছেন, তারা পরিবার পরিজন নিয়ে পড়েছেন চরম সংকটে। তারা সেখানে কিন্তু অবস্থান বিক্ষোভ করেছেন। পুলিশ তাদের তাড়া করলেও তারা কিন্তু দমে যায়নি। তারা কিন্তু এসএসসি অফিসের সামনে ধর্নায় বসেছে, আমরণ অনশন করছেন এই গরমের মধ্যেও। তো বন্ধুরা, এই রকম পরিস্থিতিতে, এরকম একটা নজিরবিহীন সিচুয়েশনের মধ্যে কিন্তু রয়েছে আমাদের এই শিক্ষক শিক্ষিকারা। বন্ধুরা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রায়ের দিকে কিন্তু এখন তাকিয়ে রয়েছে আন্দোলনকারীরা দমে যাওয়ার পাত্র নয়। তারা কিন্তু যেমন জমায়েত হয়েছিলেন করুণাময়ী বাস স্ট্যান্ডের ফ্লাইওভারের নিচে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক সেই রকম হাজার হাজার শিক্ষক যারা চাকরি হারিয়েছেন, যারা যোগ্য, যাদের ওএমআর সিট এখনও ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, যাদের যোগ্যদের ওএমআর, ভর্তি ওএমআর, তারা রাত জেগে দিন রাত পরিশ্রম করে যখন পড়াশোনা করেছেন এবং চাকরি পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষাকে কলুষিত করেছে যারা, তারা জেল খাটছেন, তারা আরও অনেকে জেলে যাবেন। বন্ধুরা, অবৈধদের তালিকা দিতে আপত্তি কিসের এসএসসির? এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। অবৈধদের তালিকা কিন্তু চাইছে, আর এখানেই প্রশ্ন উঠছে যে অবৈধদের তালিকা একবার দিয়ে দিলে বন্ধুরা চারিদিকে কিন্তু হাল্লা হয়ে যাবে, চারিদিকে কিন্তু হই হই পড়ে যাবে, দেশ রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় হবে, সরকারও কিন্তু বড় সমস্যায় পড়ে যাবে। কি সমস্যায় পড়বে না, যখনই তারা অবৈধের লিস্ট দেবে তখনই কিন্তু হাজির হয়ে যাবে সিবিআই, তাদেরকে অ্যারেস্ট করবে, তাদেরকে ধরবে এবং তাদেরকে জেরা করবে কাদেরকে টাকা দিয়েছো। আর এই চেইনটাকে একবার যদি এসএসসি ধরতে পারে, সিবিআই যদি ধরতে পারে, তাহলে কিন্তু সর্বনাশ, তাহলে কিন্তু আর কেউ বাঁচবে না। গোটা ক্যাবিনেট জেলে যাওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে, তখন কিন্তু অনেক বড় বড় মাথাও কিন্তু জেলের ভিতরে ঢুকবে। বন্ধুরা, তো এই রকম একটা শিক্ষা দুর্নীতি, যে শিক্ষা দুর্নীতি একটা এক্সিস্টিং সরকারকে, একটা মানুষের রায় পাওয়া সরকারকে এত বিপদের মধ্যে ফেলবে, তা কিন্তু আন্দাজ করা যায়নি। বন্ধুরা, এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু প্রচারিত হচ্ছে যে স্থগিতাদেশ নয়, হাইকোর্টের যে রায় তাতে কিন্তু স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। এটা যেমন মুখ কাঁপিয়ে দেওয়া একটা খবর, তেমনি বারবার প্রশ্ন করছেন বিচারপতিরা কিভাবে বাঁচানো যায়
সেখানে সমস্ত মামলাগুলোকে একত্রে করতে চাইছেন। 3 বিচারপতিকে নিয়ে বিশেষ বেঞ্চ গঠন করা হচ্ছে বন্ধুরা। তো এটা বন্ধুরা কিছু কিছু আইন বিশেষজ্ঞ বারবার বলছেন যে সংখ্যাটা যেহেতু 19,000-এর কাছাকাছি, তাহলে কি 19,000-এর কাছাকাছি সংখ্যাকে একবারে বাতিল করতে গিয়ে প্রধান বিচারপতিও কিন্তু একটু থামছেন। প্রধান বিচারপতি এবং অভিজিৎ গাঙ্গুলি যে কাজটা করেননি, যে সবাইকে সব যোগ্যদেরকে আলাদা করে রেখেছিলেন, সেই কাজটা কিন্তু প্রধান বিচারপতি করতে কিন্তু একটু থামলেন। এসএসসি ও সরকার চুপ কেন, এটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে বন্ধুরা। এসএসসি এবং সরকার বারবার চুপ কেন? তারা শুধুমাত্র এসএসসি একটা প্রেস বিবৃতি করে বলেছে তারা সম্ভব, তারা যোগ্য অযোগ্য সম্ভব, কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো হেলদোল নেই। তো বন্ধুরা, এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু বারবার বলে যাচ্ছে যে স্থগিতাদেশ নয় কিসে না, চাকরি বাতিলে স্থগিতাদেশ নয়। কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাতে স্থগিতাদেশ নয় মানে 4 সপ্তাহের মধ্যে সুদ সমেত টাকা ফেরত দেওয়া। এটাতে স্থগিতাদেশ নয় মানে সিবিআই দিয়ে সবাইকে গ্রেপ্তার করা, অযোগ্যদের গ্রেপ্তার করা। এই সমস্ত বিষয়গুলো কিন্তু চলে আসছে এর মধ্যে বন্ধুরা। এদিকে আইনজীবীদের একাংশের মতে, বিশেষজ্ঞদের একাংশের মতে, যারা বিশ্লেষণ করেন, যারা আইন ব্যবস্থাকে বিশ্লেষণ করেন, তারা বলছেন সেগ্রিগেশন করা গেলে বেঁচে যেতে পারে যোগ্যরা। কিন্তু কিভাবে, যেখানে টোটাল নিয়োগ প্রক্রিয়াটাই প্রশ্নের মুখে। যাই হোক, এরপরে বিশেষজ্ঞরা আবার বলছেন যে সমস্ত মামলা যেখানে চলছে, বিশেষজ্ঞরা বলছেন, প্রধান বিচারপতি বলেছেন যে সমস্ত মামলা যেখানে চলছে বিভিন্ন জায়গায় সমস্ত মামলাগুলোকে একত্র করে শুনানির ব্যবস্থা করতে হবে। তার মানে তিনি একটা ফাইনাল কিন্তু রায়ের দিকে আগাচ্ছেন। তো বন্ধুরা, আর 24 ঘন্টাও নেই। এই সময়ের মধ্যে কিন্তু আমরা দেখব 3 বিচারপতিকে নিয়ে গঠন করা বিশেষ বেঞ্চ কী রায় দেয় বন্ধুরা, কী তার পরিণতি হয়, কী তার শেষ হয়। এটা কি তারা শেষ করবেন এই রায়কে, না এই রায় চলতেই থাকবে দিনের পর দিন? তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।